ইরানের নতুন ঘোষণায় আন্তর্জাতিক রাজনীতিতে ফের উত্তেজনা তৈরি হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। সম্প্রতি তেহরান তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে বড় ঘোষণা দিয়েছে, আর তাতেই নতুন করে চিন্তা শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। পারমাণবিক প্রযুক্তিতে পূর্ণ সক্ষমতা অর্জনের ঘোষণা দিয়েছে ইরান। এই অগ্রগতিকে কৌশলগত ও ক্ষমতায়নকারী অর্জন হিসেবে উল্লেখ করেছেন দেশটির পরমাণু সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি। সম্প্রতি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। মোহাম্মদ এসলামি বলেন, ইরান এখন পরমাণু জ্বালানি চক্রে পূর্ণ দক্ষতা অর্জন করেছে, যা পশ্চিমা বিশ্ব, বিশেষ করে যুক্তরাষ্ট্র, কোনোভাবেই মেনে নিতে পারছে না। তিনি জানান, পারমাণবিক প্রযুক্তি শুধু বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, বরং সমস্ত বৈজ্ঞানিক অগ্রগতির মূল ভিত্তি। এই প্রযুক্তির কেন্দ্রবিন্দু হল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ। সমৃদ্ধকরণ ছাড়া জ্বালানি হয় না, আর জ্বালানি ছাড়া পারমাণবিক শিল্পই অচল, যোগ করেন তিনি। ইসলামী অভিযোগ করেন, ইরানের পারমাণবিক অগ্রযাত্রা থামাতে পশ্চিমা পরাশক্তিগুলো বহু বছর ধরেই নানা কৌশল নিয়েছে। নিষেধাজ্ঞা, নাশকতা, এমনকি সন্ত্রাসবাদ পর্যন্ত ব্যবহার করেছে তারা, কিন্তু আমরা থামিনি, বলেন তিনি। তিনি আরও জানান, পশ্চিমা দেশগুলো চায় ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থাকুক, তবে জ্বালানির জন্য যেন সবসময় তাদের উপর নির্ভর করতে হয়। এই দ্বিমুখী নীতি আমরা কখনোই মেনে নেইনি। আমরা চাই স্বাধীনতা ও আত্মনির্ভরতা, বলেন ইসলামী। বিশ্লেষকদের মতে, ইরানের এই ঘোষণাকে যদি বাস্তবভিত্তিক ধরা হয়, তবে এটি একটি বড় কূটনৈতিক ও প্রযুক্তিগত অর্জন। এতে ভবিষ্যতের আন্তর্জাতিক আলোচনায় তেহরানের অবস্থান আরও দৃঢ় হবে। ইরান অবশ্য স্পষ্ট করে জানিয়েছে, তারা এই প্রযুক্তি শুধুমাত্র শান্তিপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার করবে, তবে পশ্চিমাদের মধ্যে আশঙ্কা থেকেই যাচ্ছে। অন্যদিকে তেহরান বলছে, তারা তাদের অবস্থানে অনড়, প্রযুক্তির পথে কোনো বাধা দেওয়া যাবে না। এই প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক সক্ষমতাকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন উত্তেজনার আভাস পাওয়া যাচ্ছে। রাশিয়ার সামরিক ঘাঁটিতে কৌশলগত যুদ্ধবিমান লক্ষ্য করে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলার রেশ কাটাতে না কাটাতেই ইউক্রেনে বড় হামলা চালালো রাশিয়া। গত শনিবার রাশিয়ায় হামলা চালিয়েছিল ইউক্রেন। ওই হামলায় রাশিয়ার 40টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছিল কিয়েভ। যদিও রাশিয়া সেই দাবি প্রত্যাখ্যান করেছে, তবে এই হামলার প্রতিশোধ যে রাশিয়া নেবে সেটা আগেই অনুমেয় ছিল। মাত্র এক সপ্তাহ পার হতে না হতেই রাশিয়া ইউক্রেনের বড় শহর খারকিভে ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে, যা স্বীকার করেছে খারকিভের মেয়র ইহর তেরেখভ। ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভ। শুক্রবার ঈদের আগের দিন এই শহরে রাশিয়ার সবচেয়ে বড় ড্রোন হামলায় অন্তত 3 জন নিহত এবং আরও 21 জন আহত হয়েছেন। শহরটির মেয়র ইহর তেরেখভ এ তথ্য জানান। আহত মানুষদের মধ্যে 1.5 মাসের একটি শিশু ও 14 বছরের একটি কিশোরীও রয়েছে। মেয়র ইহর তেরেখভ জানান, খারকিভ শহরের দিকে গতকাল শুক্রবার রাতে 48টি ড্রোন, 2টি ক্ষেপণাস্ত্র এবং 4টি গ্লাইডিং বোমা ছুড়েছে রাশিয়া। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে যে এ হামলায় 18টি আবাসিক ভবন এবং আরও 13টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। মেয়র তেরেখভ এই হামলাকে উন্মুক্ত সন্ত্রাসবাদ হিসেবে উল্লেখ করে রাতেই টেলিগ্রামে একাধিকবার হালনাগাদ তথ্য দিয়েছেন। তিনি বলেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ শুরুর পর শহরটি এবারই প্রথম সবচেয়ে বড় হামলার মুখে পড়েছে।
গতকাল রাতের হামলার বিষয়ে মেয়র তেরেকভ বলেন, 1.5 ঘন্টার মধ্যে কমপক্ষে 40টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নতুন করে হামলার আশঙ্কায় ইউক্রেনের বিমান বাহিনী খার্কিভে ক্ষেপণাস্ত্র সতর্কতা জারি রেখেছে। ইউক্রেন জুড়ে আগের রাতের রুশ বিমান হামলার রেশ কাটাতে না কাটাতেই খার্কিভে এ নতুন হামলা চালানো হলো। ওই হামলায় 6 জন নিহত এবং 80 জন আহত হন। রাশিয়ার দাবি, ইউক্রেনের সামরিক স্থাপনাগুলো এ হামলার লক্ষ্য ছিল। তারা এ হামলাকে কিয়েভ সরকারের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে। এর আগে রাশিয়ার অভ্যন্তরে 4টি সামরিক ঘাঁটিতে কৌশলগত যুদ্ধবিমান লক্ষ্য করে একাধিকবার ড্রোন হামলা চালায় ইউক্রেন। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা SBEUর দাবি, অপারেশন স্পাইডারস ওয়েব নামের অভিযানে অন্তত 40টি রুশ যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত হয়। হামলার পাল্টা জবাবে রাশিয়া আক্রমণ আরও জোরদার করেছে। ইউক্রেনের ওই হামলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এ হামলার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন। শেষমেশ ট্রাম্পের কথাই সত্যি হলো, পুতিন প্রতিশোধ নিতে শুরু করেছেন। ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়া থেকে সরে এসেছে যুক্তরাজ্য ও ফ্রান্স। তারা জানিয়েছে, আগামী 17 থেকে 20 জুন নিউ ইয়র্কে অনুষ্ঠেয় আন্তর্জাতিক সম্মেলনে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পূর্ব প্রস্তাবিত পরিকল্পনা বাতিল করেছে তারা। কূটনৈতিক কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। শনিবার মিডল ইস্ট আইয়ের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্স শুরুতে এই স্বীকৃতি প্রদানকে একটি নৈতিক দায়িত্ব ও রাজনৈতিক প্রয়োজনীয়তা হিসেবে উল্লেখ করেছিল। প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো আশা করেছিলেন, সৌদি আরব যদি সম্মেলনে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তবে পাল্টা হিসেবে ফিলিস্তিনকেও স্বীকৃতি দেওয়া যেতে পারে। তবে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের তথ্য অনুযায়ী ফরাসি কর্মকর্তারা ইসরায়েলি কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, এই সম্মেলনে স্বীকৃতির ঘোষণা আসছে না। পরিবর্তে স্বীকৃতির পথ খুলে দেওয়ার জন্য কিছু শর্ত নির্ধারণ করা হবে। এই শর্তগুলোর মধ্যে রয়েছে গাজায় স্থায়ী যুদ্ধবিরতি, ইসরায়েলি বন্দীদের মুক্তি, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কার, অর্থনৈতিক পুনর্গঠন এবং উপত্যকায় হামাসের শাসনের অবসান। শুক্রবার ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জান-নোয়েল বারো বলেন, সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া একটি প্রতীকী সিদ্ধান্ত হতো। তিনি আরও বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য হিসেবে তাদের মিত্রদের সমর্থন ছাড়া এটি না করার বিশেষ দায়িত্ব রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচের সাবেক নির্বাহী পরিচালক কেনেথ রথ উদ্বেগ প্রকাশ করে বলেন, ঘোষিত পদক্ষেপগুলোর কারণে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত হতে পারে। তিনি এক্সে লিখেছেন, এই পদক্ষেপগুলো অফুরন্ত শান্তি প্রক্রিয়া হওয়া উচিত নয়, বরং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করা উচিত যেন তারা রাষ্ট্র গঠনে বাধা দেওয়া বন্ধ করে। যদিও 147টি দেশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে, ইউরোপের বেশিরভাগ দেশ এই পদক্ষেপে অনীহা প্রকাশ করেছে এবং দীর্ঘদিন ধরে বলে আসছে যে এটি কেবল ইসরায়েলের অনুমোদন এবং আরব রাষ্ট্রগুলোর পারস্পরিক পদক্ষেপের মাধ্যমেই সম্ভব। গত বছর আয়ারল্যান্ড, স্পেন ও নরওয়ে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছে এবং এ বিষয়ে ক্রমবর্ধমান ঐক্যমত তৈরি করেছে যে ইসরায়েলকে তার নীতি পরিবর্তনের জন্য চাপ দেওয়ার উপায় হিসেবে ফিলিস্তিনকে একতরফাভাবে স্বীকৃতি দেওয়া উচিত। গত সপ্তাহে ইসরায়েলি কূটনৈতিক অ্যালন পিঙ্কাস মিডল ইস্ট আইকে বলেন, ফ্রান্সের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার উদ্যোগ গুরুতর এবং এটি ইউরোপীয় ইউনিয়নের অধিকাংশ এবং সৌদি আরবের সমর্থন পেয়েছে। তবে যুক্তরাষ্ট্রের চাপের মুখে যুক্তরাজ্য ও ফ্রান্স উভয়ই এই পরিকল্পনা থেকে সরে এসেছে। ইসরায়েল বলেছে, এর প্রতিক্রিয়ায় তারা অধিকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণ করবে। ইসরায়েল এ বিষয়ে কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, তারা অধিকৃত পশ্চিম তীরে নতুন করে 22টি বসতি নির্মাণের পরিকল্পনা নিয়েছে, যা ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পথে বাধা হিসেবে বিবেচিত। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাৎজ একে কৌশলগত পদক্ষেপ বলে অভিহিত করেছেন।
বিশ্বের শীর্ষ ধনী ও টেসলা প্রধান ইলন মাস্ক এবার যুক্তরাষ্ট্রের রাজনীতিতে প্রবেশের ইঙ্গিত দিয়েছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রকাশ্য বিরোধের মধ্যে নতুন একটি রাজনৈতিক দল গঠনের প্রস্তাব দিয়েছেন তিনি। On another planet for the first time? Bam! Yeah! চলতি সপ্তাহে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে ইলন মাস্ক তার অনুসারীদের মাঝে একটি জরিপ চালান। সেখানে তিনি প্রশ্ন করেন, সময় কি হয়নি আমেরিকায় এমন একটি নতুন রাজনৈতিক দল গঠনের যা সত্যিকারের মধ্যপন্থী 80% মানুষের প্রতিনিধিত্ব করবে? পরদিন মাস্ক জানান, প্রায় 80% অংশগ্রহণকারী তার প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন। এর ফলাফলের পর তিনি লেখেন, এটা যেন নিয়তির ইঙ্গিত। I mean, in Europe, they put people in prison for memes. এমনকি এক অনুসারীর পরামর্শে মাস্ক সম্ভাব্য দলের নামও প্রস্তাব করেন, আমেরিকা পার্টি। Do you have a pulse? এই নামটি তার প্রতিষ্ঠিত আমেরিকা পিএসি এর সঙ্গে মিল করে রাখা। এর মাধ্যমে তিনি গত বছর ট্রাম্প ও অন্যান্য রিপাবলিকান প্রার্থীদের পেছনে ব্যয় করেছিলেন $239 মিলিয়ন। বন্ধু ট্রাম্পকে জয়ী করতে যিনি এত ডলার ঢালতে পারেন, তিনি বন্ধুকে শিক্ষা দিতে নিশ্চয়ই কার্পণ্য করবেন না, এমন মন্তব্য পাওয়া যাচ্ছে বিভিন্ন সমাজ মাধ্যমে। তবে যুক্তরাষ্ট্রে নতুন রাজনৈতিক দল গঠন করা সহজ নয়। ডেমোক্র্যাট ও রিপাবলিকানদের মতো বড় দলগুলো প্রায় সব অঙ্গরাজ্যে ব্যালট সুযোগ পায়। নতুন কোনো দলকে প্রতিটি রাজ্যের জটিল নিয়ম পেরিয়ে এই সুযোগ অর্জন করতে হয়। এছাড়া সুপার পিএসি হিসেবে মাস্ক যত খুশি তহবিল ঢালতে পারলেও আনুষ্ঠানিক রাজনৈতিক দলে অনুদানের পরিমাণ সীমিত। তবে ইলন মাস্কের উদ্দেশ্য এখনও পুরোপুরি স্পষ্ট নয়। একদিকে তিনি রিপাবলিকান দলের ভেতরেই থেকে সংস্কারের পক্ষে মন্তব্য করেছেন, আবার অন্যদিকে নতুন দল গঠনের কথাও বলেছেন। And say, I'm looking forward to the future. একজন অনুসারী যখন বলেন সবচেয়ে ভালো ফল পেতে হলে রিপাবলিকান প্রাইমারিতে অংশ নেয়াই ভালো, তখন মাস্ক শুধু ঠিক আছে লিখে উত্তর দেন। আবার আরেকটি পোস্টে যেখানে বলা হয়েছিল একটি প্রধান দলকে ভেতর থেকে পাল্টে দাও, মাস্ক সেখানেও ইতিবাচক প্রতিক্রিয়া জানান। তবে এসবের মাঝেও মাস্কের অবস্থান ক্রমেই স্পষ্ট হচ্ছে। চলতি সপ্তাহে তিনি ট্রাম্প সমর্থিত ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্টকে ঘৃণাজনক বিভীষিকা হিসেবে অভিহিত করেছেন এবং আইন প্রণেতাদের এটি প্রত্যাখ্যান করার আহ্বান জানান। As a performance review, but actually it was a pulse check. এর জবাবে ট্রাম্প হুমকি দেন মাস্কের কোম্পানিগুলো থেকে ফেডারেল ভর্তুকি কেটে নেওয়া হতে পারে। জবাবে মাস্ক অভিযোগ করেন, তিনি 2024 সালের নির্বাচনে যে শত শত মিলিয়ন ডলার সহায়তা দিয়েছেন তার জন্য ট্রাম্প কোনো কৃতজ্ঞতা দেখাননি। As you can see, I'm not just MAGA, I'm dark MAGA. এই টানাপোড়েনের মধ্যে রিপাবলিকান পার্টি পার করছে এক সংবেদনশীল সময়। অভ্যন্তরীণ নীতিমালা সংক্রান্ত বিল হাউসে পাশ হলেও এখনও তা সিনেটের অনুমোদনের অপেক্ষায়। এর মধ্যেই আবার মাস্ক এক বিস্ফোরক মন্তব্য করেন, ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে সময় আছে 3.5 বছর, কিন্তু আমি থাকব 40 বছরেরও বেশি। And as an act of faith in America. এই মন্তব্যকে অনেকেই দেখছেন ইলন মাস্কের রাজনীতিতে দীর্ঘমেয়াদী সক্রিয় থাকার ইঙ্গিত হিসেবে। তার রাজনৈতিক অবস্থান ভবিষ্যতে কতটা বদলাবে বা প্রতিষ্ঠিত দুই দলের ক্ষমতার ভারসাম্যে কী প্রভাব ফেলবে তা সময়ই বলে দেবে। বিশ্লেষকরা বলছেন, ইলন মাস্ক যদি সত্যিই নতুন রাজনৈতিক দল গঠনের পথে এগিয়ে যান, তবে সেটি শুধু যুক্তরাষ্ট্র নয়, বিশ্ব রাজনীতিতেই একটি বড় আলোড়ন তুলতে পারে। তবে মাস্ক এখনও আনুষ্ঠানিকভাবে কোনো দল ঘোষণার কথা জানাননি। তার পোস্ট, মন্তব্য আর সক্রিয় অবস্থান বলছে তিনি রাজনীতির ময়দানে থেকে যেতে চান।
ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। শনিবার তুর্কি সংবাদ সংস্থা আনাদোলুর প্রকাশিত এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। এছাড়াও তেহরান ভিত্তিক বার্তা সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর ভিত্তি করে তৈরি করা হাজার হাজার নথি, ছবি ও ভিডিও সংগ্রহ করেছে। এই নথিগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলো বিশ্লেষণাধীন রয়েছে। হিজবুল্লাহ ঘনিষ্ঠ লেবানিন সংবাদ মাধ্যম আল মায়েদানও এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনা সমূহ সম্পর্কিত বিপুল পরিমাণ গোপন নথি সংগ্রহ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জানিয়েছে, এই অভিযানকে ইতিহাসের অন্যতম বৃহৎ গোয়েন্দা অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছে। তারা আরও জানিয়েছে, এই নথিগুলোর বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য উল্লেখযোগ্য সময় প্রয়োজন হবে। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন উত্তেজনা সৃষ্টি হতে পারে বলে বিশ্লেষকরা মনে করছেন। ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই তথ্য ফাঁসের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ্য, ইসরায়েল এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। বার্তা সংস্থা AFP ও ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল শনিবার জানিয়েছে, ইরানি সংবাদ মাধ্যমগুলোতে বলা হচ্ছে, ইরানের গোয়েন্দারা ইহুদিবাদীদের বিপুল গুরুত্বপূর্ণ স্পর্শকাতর গোপন নথি হাতে পেয়েছে। ইরানি বার্তা সংস্থা তাসনিম নিউজ এবং হিজবুল্লাহ সংশ্লিষ্ট লেবানির সংবাদ মাধ্যম আল মায়েদানে এ খবর বেশ ফলাও করে প্রচার করা হয়েছে। তবে দখলদারদের কোনো কোনো গোপন নথি ইরানি গোয়েন্দারা পেয়েছেন তার বিস্তারিত কিছু জানায়নি তারা। তবে এসবের মধ্যে কয়েক হাজার নথি রয়েছে যেগুলো দখলদার ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সংক্রান্ত এমন খবরই প্রকাশ করেছে সংবাদ মাধ্যমগুলো। তাসনিম নিউজ জানিয়েছে, এই গোপন অভিযান চালিয়ে এসব নথি সংগ্রহ করতে সমর্থ হয়েছে ইরানি গোয়েন্দারা, যার মধ্যে অসংখ্য ছবি ও ভিডিও রয়েছে। এসব নথি, ছবি, ভিডিও হাতে পাওয়ার পর ইরানি গোয়েন্দারা সেগুলো নিরাপত্তার সাথে তেহরান পাঠান। এরপর নথিগুলোর চুলচেরা বিশ্লেষণে নিয়োগ করা হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞদের। তারা তাদের কাজ চালিয়ে যাচ্ছে বলে দাবি করা হয় সংবাদ মাধ্যমে। ইরানের গোয়েন্দা সংস্থাগুলো ইহুদিবাদী ইসরায়েলের কাছ থেকে হাজার হাজার অত্যন্ত গোপন ও সংবেদনশীল নথি উদ্ধার করেছে, যার মধ্যে নেগেব মরুভূমিতে অবস্থিত ডিনোমা পারমাণবিক স্থাপনা সম্পর্কিত উচ্চ মাত্রায় গোপনীয় তথ্য রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরান পিছরাফত করতে আছে। এ বিষয়ে অবগত সূত্রগুলো ইরানের জাতীয় সম্প্রচার সংস্থাকে জানিয়েছে, এটি ছিল দখলদার ইসরায়েলের ওপর অন্যতম বড় আঘাত। সূত্রগুলো শনিবার জানায়, যদিও এই গোপন অভিযানটি কিছু সময় আগেই সম্পন্ন হয়, তবে বিপুল পরিমাণ নথিপত্র ও সেগুলো নিরাপদে ইরানে পৌঁছে দেওয়ার প্রয়োজনীয়তার কারণে সংবাদ গোপন রাখা হয়েছিল, যাতে সেগুলো নির্ধারিত সুরক্ষিত স্থানে নিরাপদে পৌঁছতে পারে। তারা এও জানায়, নথির পরিমাণ এত বেশি যে এগুলো পর্যালোচনা করা, ছবি ও ভিডিও পর্যবেক্ষণ করতেই অনেক সময় লেগে যাচ্ছে। এদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ গুপ্তচর বৃত্তির অভিযোগে দুজনকে গ্রেফতারের ঘোষণা দেওয়ার 2 সপ্তাহেরও বেশি সময় পর এ তথ্য ফাঁসের ঘটনা ঘটল। ইসরায়েল পুলিশ ও গোয়েন্দা সংস্থা সিনবেত এর 20 মে দেওয়া এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রয় মিজরাহি ও আলমোগ আতিয়াস নামের 24 বছর বয়সী 2 তরুণকে এপ্রিলের শেষ দিকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ইরানের হয়ে গুপ্তচর বৃত্তিমূলক তথ্য সংগ্রহ করছিল। ইসরায়েলি কর্মকর্তারা দাবি করেন, ওই 2 ব্যক্তি দখলকৃত দক্ষিণাঞ্চলের কফার আহিম এলাকায় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজকে অনুসরণ করছিল। কয়েক সপ্তাহ আগেই ইসরায়েলি কর্তৃপক্ষ ইরানের পক্ষে গোয়েন্দা তৎপরতা চালানোর অভিযোগে 2 ব্যক্তিকে গ্রেফতারের ঘোষণা করেছিল। ইরানি গণমাধ্যমের দাবি, এই ঘটনা নথি স্থানান্তর সম্পন্ন হওয়ার পরেই ঘটেছে। ইরান আক্রমণের ঘোষণা বেশ আগেই দিয়ে আসছিল ইসরায়েল। এমনকি নেতানিয়াহু ঘোষণা করেছিলেন, যুক্তরাষ্ট্র যদি রাজি নাও হয়
তারপর ইরান আক্রমণ করবে ইসরায়েল। কিন্তু সেসবই ঘোষণা পর্বেই রয়ে গেছে। আদতে ইরান আক্রমণের জন্য যে শক্তিশালী শক ইসরায়েলের দরকার সেটা এখনো খুঁজে পায়নি দেশটি, এমন মন্তব্য সমরবিদদের। এদিকে ইসরায়েল যদি ইরান আক্রমণ করে তাহলে কৌশলগত কারণে বিশ্বের একাধিক শক্তিশালী দেশ তেহরানের পাশে থাকবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা, যাদের মধ্যে রয়েছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়ার মতো পরাশক্তি আর সৌদি আরব, তুরস্ক, কাতারের মতো ধনী দেশ, যা ভাবিয়ে তুলছে নেতানিয়াহুকে। কারণ ইসরায়েলের এখন পর্যন্ত স্বীকৃত মিত্র বলতে কেবল যুক্তরাষ্ট্র। আপাতত ট্রাম্পের খুব বেশি আগ্রহ নেই ইরানের সাথে যুদ্ধ করার, এমন কথাই বলা হচ্ছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। তবে ইরানের মিত্রদেশ হিসেবে পরিচিত ইয়েমেনে একের পর এক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল, আর ইয়েমেনের হামলা বন্ধে নেতানিয়াহু অনেকটা অপ্রত্যাশিতভাবে ইরানকে শর্ত জুড়ে দিয়েছিল, যা হতবাক করেছে তেহরানকেও। ইরানের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছিল ইসরায়েল। দেশটি জানিয়েছে এক শর্তে ইরানে হামলা বন্ধ হবে, শর্ত না মানলে ইয়েমেনে হামলা অব্যাহত রাখার কথাও জানিয়েছে দেশটি। শনিবার আল জাজিরার এক প্রতিবেদনে এমন তথ্যই জানানো হয়। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্টোস বলেন, যদি হিজবুল্লাহকে নিরস্ত্র না করা হয় তাহলে ইসরায়েল লেবাননে হামলা চালিয়ে যাবে। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত না হলে বৈরুতে শান্তি থাকবে না, লেবাননে কোনো শৃঙ্খলা বা স্থিতিশীলতা থাকবে না। শুক্রবার এক বিবৃতিতে কার্টোস বলেন, চুক্তি মেনে চলতে হবে, প্রয়োজনীয় পদক্ষেপ না নিলে আমরা আরও শক্তি নিয়ে অভিযান চালিয়ে যাব। এর আগে বৃহস্পতিবার রাতে ইসরায়েলি সেনাবাহিনী বৈরুতের দক্ষিণ উপশহরে ব্যাপক বিমান হামলা চালায়। ঈদুল আজহা উপলক্ষে ছুটির ঠিক আগের রাতে এই হামলায় এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় বহু বাসিন্দা। ইসরায়েল দাবি করেছে এই হামলাগুলো হিজবুল্লাহ ড্রোন কারখানার উপর চালানো হয়েছে, যদিও তারা কোনো প্রমাণ উপস্থাপন করেনি। তাদের মতে হিজবুল্লাহ পরবর্তী যুদ্ধে ব্যবহারের জন্য ড্রোন উৎপাদন বৃদ্ধি করেছে, যা গত নভেম্বরে সংগঠিত যুদ্ধবিরতি শর্তের লঙ্ঘন। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, ইসরায়েলি যুদ্ধবিমান প্রায় 1 ডজন হামলা চালিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে জানায়, প্রাথমিকভাবে 9টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে এবং আরও বহু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হিজবুল্লাহ এই অভিযোগ অস্বীকার করে বলছে সেখানে কোনো ড্রোন উৎপাদন কেন্দ্র ছিল না। এদিকে ইসরায়েলের অন্যতম ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের নতুন ভ্রমণ নিষেধাজ্ঞা নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ বিষয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে। শনিবার বার্তা সংস্থা রয়টার্সের বরাতে ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই নিষেধাজ্ঞা শুধু ইরানি জনগণ নয়, পুরো মুসলিম বিশ্বের প্রতি গভীর শত্রুতার পরিচয় বহন করে। শনিবার ইরানের এক সিনিয়র পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা বলেন, শুধু ধর্ম এবং জাতীয়তা বিবেচনায় নিয়ে ইরানিদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এটি আমেরিকান নীতি নির্ধারকদের মুসলমান এবং ইরানিদের প্রতি গভীর বিদ্বেষেরই প্রতিফলন। ট্রাম্পের ঘোষণার ভিত্তিতে সোমবার থেকে 12টি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা কার্যকর হবে। এই দেশগুলো হলো আফগানিস্তান, মিয়ানমার, চাদ, কঙ্গো প্রজাতন্ত্র, ইকুয়েটোরিয়াল গিনি, হাইতি, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান এবং ইয়েমেন। ট্রাম্প দাবি করেছেন এই নিষেধাজ্ঞা বিদেশি সন্ত্রাসীদের হাত থেকে যুক্তরাষ্ট্রকে রক্ষা করার জন্য। তবে সমালোচকরা এটিকে তার পূর্ববর্তী প্রশাসনের সময় নেয়া মুসলিম প্রধান দেশের নাগরিকদের উপর আরোপিত ভ্রমণ নিষেধাজ্ঞার পুনরাবৃত্তি হিসেবে দেখছেন। ইরান বলছে, এ ধরনের সিদ্ধান্ত কেবল বৈষম্যমূলকই নয়, বরং আন্তর্জাতিক মানবাধিকার ও আন্তর্জাতিক সম্পর্কের মৌলিক নীতিমালার বিরুদ্ধেও যায়।